শিষ্যেরও সবার কায়দা নাই, বউটা সবার কায়দা এত টাকা খরচা করিয়ে এই অনুষ্ঠান করে, যে কয়জনে করে হরিদাস আছে তার ভিতরে। এখন এত টাকার পরে এরা যদি এই জায়গা না ছুটি পারে কিভাবে ধর্ম করি? রবি কথা কস পরিচয় দিয়ে দিবানি তাই অন্তরে করেন ধারণা আমার গাঠির টাকার বাজার আমি শুয়ে দেখতে পারবো না। গুরুদেব যখন ঘরে গেল, রান্না চড়াইয়ে দিল, রান্না প্রায় হয়ে গেল, পরমান্ন রান্ধন করলো। পৌষ মাসে গেছে, এই যে খেজুর গাছের রসের সময় হচ্ছে। শোনো, একটা খবর আছে, নিপা ভাইরাস বার হয়েছে। এই যে খেজুরের রস টস বেশি খাবার না, দেখা যাচ্ছে তাই ওই বাদুরে নাকি নিপা ভাইরাস আছে, এরকম একটা খবর নাকি পাই, নাকি ভুল করছি নাকি আমি? ওই যে খেজুর গাছের রস যদি বাদুরে খায় তাতে নাকি দুর্ঘটনা ঘটে, ওই লালা রসে নাকি আছে, আমি শুনেছি। খবর টবর দেখো, শুনো, বিভ্রান্তি ছড়াবে না, তবে সাবধানে থাকা চাই। খালি খালি তো গুরুচার ঠাকুর বলে নাই, অনন্ত অসীম যদি দেখিবারে চাস, ধর্ম নয় আগে তুই শিক্ষা চলে বাস। আমরা এখন শিক্ষিত হয়েছি, খবর পড়তে পারি, দেখতে পারি, ইংলিশ পড়তে পারি, যদিও আমিও সব ইংলিশ পাই, বাংলাটা ভালো শুনছেন কি সবাই? ঠিক আছে, তাহলে দাঁড়িয়ে বলি সমাস্থান গুরুদেব পরমান্ন বন্ধন করে যেই গেছে ভজনের ঘরে। স্নান আশ্বাস সেরে ইতিমধ্যে গুরুদেব গামলায় রাখছে পরমান্ন বেরিয়ে। ওই মিষ্টরে পরমান্ন পয়সাটা কি জানি বসবে না, আমার পরমান্ন বসো নাই মিষ্ট পরিবার। এইবার যখন গামলায় বেড়ে রাখলো, বসে শোনেন জ্ঞানী দল গুরুদেব সেটার সেবা নিতে যাবে। এই মুহূর্তে ঘরে ঢোকার আগে কোথা থেকে কুকুর এসে ঘাই দিয়ে বাড়ি চলে গেল, খানিক করা খেয়ে চলে গেল। ওই বাড়ির ওই ছোট্ট মাইয়েটা ওই ডাকলো, ও যাই ওর মার কাছে বলে, তাই মা আমরা তো কিছু সই নাই, কুড়ি খাইছি। আর মা করে বর্ণনা আর কথা কইয়ে না, পরে আবার গুড় কিনে দিতে হবে, ও যা সই খাইয়ে যাক। ওর মা বুঝতে পারছে গুরুদেব শয়তান তাকে ধরা হচ্ছে। গুরুদেব যাইয়ে ভজনে বেশ ওম ভজনাভ্যায় নমঃ, ওম জনার্দনায় নমঃ, ওম ভজনাভ্যায় নমঃ। আর সেমনি করছে যে যতই ভজন অভ্যাস দাও কুল খাইছে। গুরুদেব গাই চড়িছে, যেইখানে খাইছে প্রায় শেষ হয়ে গেছে, অল্প একটু আছে। গুরুদেব মনে মনে ভাবছে যদিও ধর্ম করে বিবেক তো একটু আছে, ওই বাড়ির বাচ্চা মায়েদের দিতে হবে পাশে। ডাক দিয়ে বলে, গুরুদেব ওই মেয়েটার ঠাই নাতি, আমি একা খাবো তাই হয়, প্রায় শেষ, গুরু প্রসাদ তোদের নেওয়া চাই। ওই মেয়েটা ডাক দিয়ে বলে, তাই গুরু প্রসাদ খাওয়া যায় কিন্তু কুড়ি খাওয়াটা খাওয়া যায় না। এই জন্য অন্তরে কারো ধারণা, তখনকার পরিস্থিতি এত জানো না। গুরুদেবের আরো অনেক ক্রিয়া ছিল, বসে শোনেন জ্ঞানী দল। যদি শিষ্যের ছেলে বিয়ে করতো, সেই নারীকে গুরুদেবের কাছে এক রাত টুকটুকু বুঝেছিস, হ্যাঁ ওই যা বুঝে নিস। এই জন্যই গুরু কথা ভেঙে দেবার জন্য হরিগুরু চাঁদবতা একটা শাস্ত্রমতবাদ করেছে প্রচার। অদীক্ষিত কোন দীক্ষা নাই, অদীক্ষিত না করিবে তীর্থ পর্যটন, কোন তীর্থে যাওয়ার দরকার নাই। আছে গুরু পদে শ্রীবৃন্দাবন, তীর্থরাজ বিরাজ করে গুরু চরণে, মোনা ভাই আইনারে যাই তীর্থ। মা বাবা শ্রেষ্ঠ গুরু, তার উপরে নাই। এই জন্য হরিচাঁদ বলে গেছে, তাই মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া কেটে কেন আগায় ঢালো, পরিষ্কার কথা সাথা। তাহলে দাঁড়িয়ে বলি সভা তলে, এখন আমাদের মধ্যেও অনেক গুরু মেলে। শিষ্য বাড়ি গেলে গতিতে জল লাগিয়ে গুরুদেবের পায়ে ঢালে। গুরুদেব কখনো বলে না, তাই আমার পায়ে ডালিস, তোর মা বাবা গেছে কোন জায়গায় নাকি। ওই গুরুদেব তখন যদি এই শিক্ষা দেয়, জল না ঢাইলে আমার পায়ে, তোর মা বাবা গেছে কোন জায়গায়, আমার সামনে ওই দুইজন একটু জল ঢাল, আমি একটু দেখিয়ে যাচ্ছি, সমাজ উপকৃত হতো। এই কথা বলা সত্য, সেই গুরুগুলো গেছে কোন জায়গায়।
এইরকম মানুষ আমরা চাই যাতে তাদের জন্য সমাজ উপকৃত হয়। যজ্ঞ প্রশাসনের নারীরা এইবার আলোচনায় যেতে হবে। আসুন, বিভিন্ন ভাবে প্রশ্ন করে তার তো একখানে জবাব হয়েই গেল। চিন্ময় কি কর সবার আগে রূপসান পায় যে ভাই হয়ে গেছে, ও চাই যে ঘুমটা খানিকের মধ্যে আমি শাড়িগুলো কি পারলে ভালো হয় দেও ধরে বা ঘর চাদরে কিরম দেখাচ্ছে, ভালো না? ভালো দেখাচ্ছে না? কথা ছাতা বুঝো না? হরিদান দিচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ
নিজেকে সে কি ভালোবাসতে পারে হরি জানবে। আগে মানুষকে ভালোবাসার আগে ভালোবাসা তুমি নিজে। ঈশ্বর প্রাপ্তির প্রথম পথ হচ্ছে ব্রহ্মচর্য রক্ষা করা। ওই দুই সাইডে মাছ পাখি মারিয়ে খাওয়াতে কি হয়? দুই চারটে মাছ মারিয়ে খালাম আর মুরগি মারিয়ে খালাম, কি হয়? একটা মানুষ যদি 70 বছর বাঁচে, 70 = 365, টোটাল হয় 25,550 দিন। কত হয়? 25,550। এই 25,550 দিন যদি কেউ 70 বছর বাঁচে, এক একদিন এক একটা মাছ মারিয়ে যদি খাও, তাহলে মোট মাছ হবে কয় না? 25,550। প্রতিদিন আমরা মাছ খেতে পারি কি? কোনো দিন নিরামিষ হয় না পারি? আর কি না? মোটে 25,550 দিন। এর গুণে 70 বছর যদি পাচ্ছ, কয়দিন পাবা? 25,550 দিন। এক একদিন এক একটা মাছ মারি খালিও ওই কটা মাছ পায়। আর যদি একদিন পুরুষ নারীর কাছে যায়, 3 থেকে 4 কোটি জীব একবার মারা যায়। মাছ মারি খালি কি হয়? একদিন নারীর কাছে গেলে 25 বছর বাঁচছে, যে মাছ যে মুরগি মারি খালি পারবে না, তার কয়েক ডবল গুণ তুমি একদিন নারীর কাছে শেষ করছো। জীবে দয়া করে যেই জন সেই চেষে বিশেষ। কোন জীব? 5 বিঘে জমিতে ধান লাগাইছো, গরু বুকে খাওয়াই দিচ্ছে, এক জীবকে দয়া করতেছে, কয়েকদিন পর তুমি কি খাওয়াবে? ওই জীবের দয়া না। তার কথা পরিষ্কার লিখেছে কি? ঋতু রক্ষা করিবে জীব হত্যা ভয়, কেহ বা পূর্ণ সন্ন্যাসী নিষ্কাম। তুমি নারীর ঋতু রক্ষার্থে নারীর কাছে যেতে পারো, কিন্তু থাকিবে তোমার জীব হত্যা ভয়। এ আমার বানানো কথা না, নিরামিত আছে কিনা? কি কথা? করিবে গার্হস্থ ধর্ম লয়ে নিজ নারী গৃহে থাকি না শিবাং। আমি টোটাল কথা বলছি। করিবে গার্হস্থ ধর্ম লয়ে নিজ নারী গৃহে থাকি না শিবাং পশ্চিম ব্রহ্মচারী। ঋতু রক্ষা করিবে জীব হত্যা ভয়, কেহ বা পূর্ণ সন্ন্যাসী নিষ্কাম আশ্রয়। গৃহধর্ম গৃহকর্ম করিবে সকল, হাতে কাম মুখে নাম ভক্ত। তাহলে নারীর কাছে তুমি যেতে পারো, জীব যেন হত্যা না হয়। এইটা তখনই হবে নারী পুরুষ যখন দুইজন সমান হবে। একজন পুরুষকে রক্ষা করতে পারে না। তুমি তো মৃত্যু রক্ষা করতে আমার কাছে আসছো। দেখো না, নদীতে জোয়ার আসে, জোয়ারে নাও বসে দেয়। যারা মাঝি তারা ধীরে ধীরে চলে, তারা মাটির টানে নাও লাগবে না। হারানোর আছে ভয়। 3টে ঠোঁটে পিতৃসত্তা নেমে যায়, যারে বলে ব্রহ্মনারী। সুষমা নারী ওর মধ্যে আছে ব্রহ্মনারী, তার মধ্যে কুহুনারী। ওই কুহুনারীর ভিতরে ব্রহ্মনারী। এই নারী দিয়ে পিতৃসত্তা ধরে পড়বে। 3টে ঠোঁটে চলে যায়। কোন পুরুষ নারী যদি কন্ট্রোল রাখতে পারে,
হয় আমি জানি না সবাই পারি না কেন সবার ধৈর্য থাকে না এই জন্য বাবা পাগলা বলেছিলেন একটুখানি থাকলে ধৈর্য অকালে মরণ হতো না মরণ কারো কথা শোনে খালি ওই সবার ধৈর্যের দরকার মানুষ মরে না আমার একটা গান আছে মরার আগে যারা মরে মরণ বলে তারে থাকিয়ে দেহে ধৈর্য সহ্য সে কি প্রভু মরে মরার আগে যারা মরে মরণ বলে তারে থাকিয়ে দেহে ধৈর্য সহ্য সে কি প্রভু মরে একটা মানুষ যেমন তার জামা পুরাতন হলে এই পুরাতন জামাটারে খুলে ফেলে তাই না নতুন একটা জামা আবার পরে দেহ পুরাতন হলে একটা পুরাতন দেহ ফেলে দিয়ে মানুষ মরে মরে না কে বলে মানুষ মরে বুঝলাম না ব্যাপার মানুষ মরিলে পরে বিচার হবে প্রমাণ আছে ভরে নিলাম মৃত্যুর ভিতর পড়ে রাখবো মহানন্দ পাগল চলে যাওয়ার পরে গঙ্গা চন্দ্রা এসে লীলা সাঙ্গর পরে এসে হুকু হয়ে গেছে এখনো সেই তারিখে হুকু সাজানো থাকে গোলক পাগল লীলা সাঙ্গ করে বেগুন ফোড়াই নীলমণি বেগুন তুলতেছিল তার সাথে দেখা করেছিল ঠিক বলছি তো আমি করে রাখবেন এখনো পর্যন্ত যদি জয়পুরে যান দেখবেন কারো গোসাই চলে যাওয়ার পরেও নাতির জন্য যুদ্ধ লাঠি ছাতায় এনেছিল আমি তার মাথায় আমি ওই বাড়ির গানে যেদিন গেলাম ওই বাড়ির শান্তিমা আমার গল্প শেষে তুমিও কবি গান গাও আসছো তখন আমার তালক দেব ছাড়ার পরেও জুতো লাঠি ছাতা পাঠাই আমি বললাম আমার তো সাধনা নাই যে তালকের সাথে আমার দেখা হবে অন্তত যে জুতো পরে আমার তালক চলত ওই জুতো আমি
ওই মন্দিরের জুতো লাঠি ছাতা বাক্সের ভিতরে রাখা। মানুষ মরে না, মরণকালে হয় সৃষ্টি রক্ষা ছাড়া যদি কেউ একদিনও যায় সেই দিন সে মরবে। কারণ গোসের মধ্যে একদিন গেছিল নারীর দ্বারে, একটা কন্যা সন্তান হবার পরে প্রণাম দিয়েছিল, ওনার স্ত্রীর নাম ছিল চিন্তামণি, প্রণাম দিয়েছিল তাদের, আজকের থেকে তুই আমার মা। আমি এই দ্বারা আমার তারককে খালি খালি তারক নাই বলে কথা দিলাম জীবনে কোনোই দ্বার আর আমি কোনোদিন আর কোনোদিন আমি সঙ্গ করেন। সেদিন থেকে চিন্তামণিরে উনি মাতৃজ্ঞানী পূজা করতেন। একটা সাপ একটা গাভীর পিছনে যাচ্ছে, আমার তারক স্নান করতে যাচ্ছে, মাঝখানে দাঁড়াইয়ে সাতটার মাথায় হাত দিয়েছে, এই এই কবে যাস, ও কাজ ভালো না, ব্রহ্মকে জানতে গেলে ব্রহ্ম সত্তা না ধরলে তাকে চেনা যায় না। তারকের হাতের স্পর্শ পাওয়া মাত্র ওই সাতটাটাই কাক মুক্ত হয়ে গাভীর দিকে আর ছুটে না গিয়ে উল্টো দিকে চলে গেল। তার মানে কি, একজন নিষ্কামী সাধুর পরশ পেলে একটা বনের পশু নিষ্কাম নগরে যাবি, স্বরূপে রূপ দেখতে পাবি। স্বরূপ মানে কি, সশব্দ নিজে, নিজের রূপের মধ্যে বলে না ওই যে একটা গানের মধ্যে শোনো, তুই দেখা সেই বৃন্দাবন তৈরি করতে গেলে আগে ব্রহ্মচর্য রক্ষা, যেজন রক্ষা করে পিতৃধন সেই সেভাবে বাপের বেটারি চলে। পিতৃধন হরিধন বিরাজ করে, রাসের সঙ্গে বিহারী মহারাজ করে। পিতৃধন রাজ্যে করে যখন সে অধপতির অভাজন, যেজন রক্ষা করে পিতৃধন সেই সেভাবে বাপের বেটারি চলে। এসে কি শুনে দেবো তো
যদি ভয় পায় তাই ওদের মধ্যে একটা স্রোত আসছে খেলা দেখাতো যে সবল দেবে হাতটা নেবে সাপ্তাহ কি ওই সবল দিয়ে মাটির দুটো খাতো ওই 2-4 মাস সবল দিয়ে আর দেখতো না সাপও বুঝতে পারতো সারা সবল দেওয়া যাবে না খালি দুটো খাচ্ছি তো মালের হাত হাতে পাইতে যারা রস নিয়ে খেলা করে সবল দিতে পারবে না তাহলে হাত ছড়াই নেবে তো কথা বুঝো তাই বুঝো কিছু বিষয় রসের জোগান এই যে আমরা যে প্রেম না এই প্রেম পাওয়ার মূল কারণই হচ্ছে পিতৃধন পিতৃধন যদি কেউ ধরে রাখে আর যদি সচ্চিন্তায় যুক্ত থাকে মনটা যদি সৎ থাকে পিতৃধন যদি ধরে রাখে আর হরিনামের ভাবা থেকে তার মধ্যে তখন প্রেমের সম্মান এই জন্য শ্রীমশাই লিখেছিল মন রে প্রেম বায়ু উঠবে মনের বুকে সব চিন্তা সব ভাবনায় যুক্ত থাকতে হবে পিতৃধন ধরে রাখতে আর সৎ ভাবনা যদি না রাখো পিতৃধন ধরে রাখতে পারবে না তখন আর এই রস যদি না ধরে রাখো তুমি ওই রসের করতে পারবে না আমদানি মুখে রে একটু বুঝতে পারো
নিঃসম হয়ে গেলে তখন আনন্দের মহানন্দ তৈরি। যদি নিষ্কাম দেহ হয়, বলি ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীব যাবি যাওয়া হয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের নদী, যাহা দিয়ে খেলা করে দেবপদ্ম জন্ম। মুক্তিদাসের আচর বসে হল না ভক্তি, অহৈতুকী যে প্রেমের মধ্যে কোনো হেতু থাকবে না। রাধার প্রেম ছিল ঊর্ধ্বরতি, আর সাধারণের প্রেম নিম্নগতি। রাধাকে সবাই রাধাবতী পাবে, আর রাধিকা থেকে রাধা শব্দ উৎপত্তি। রাধা এর উল্টায় লিখলে হয় ধারা, ধায়াকার রয়েছে ধারা। যার ধারা মানে এক গ্লাস জল এখানে ঢেলে দিলে নিচের দিক যাবে, ওইটা ধারা নাকি? জল এখানে ঢেলে দেবো, যেদিক নিচে পাবে সেদিক যাবে না, বলে জলের ধারা বয়ে যাচ্ছে, তাই তো? আর উপর দিকে উঠলে তখন হবে রাধা, ধারা উঠতে যাবে, রাধা হবে নিচের দিক যাবে না, উপরে উঠবে। এমনকি উদ্যোগকারী হলে তখন আনন্দের পরে মহানন্দ তৈরি হবে। আর মহানন্দ যখন হবে তখন তোমার মধ্যে প্রেমানন্দ উদয় হবে, তখন হাসে মা মাসিরা একটু হলুদ গলি ভুলে গেল রবি, একটা মা মাসি হলুদ কি বাবারা হরিদ্বনি দিকে মারা উলুদ্বনি দিকে কি একটা আনন্দ হয় না? কি কথা ঠিক কিনা? তোমার উলুদ্বনি শুনে বাজারে লোক আছে সারা কি জানো আরম্ভ হয়েছে ওই জায়গা, খালি আমি এই যাচ্ছি, তোমরা তো আমার এটা খেপে আইছো, খেপ বিফল দিবা, এটা খেপ
ভাত খাই সেই ভাত খাইয়ে দিয়ে খাইছি কি খেপ দিতে আসছো না আমরা আগে ওই উষা নিয়ে খেপ দিতাম ভাবছিলাম আমি ভাও কথা পাবো না আজ আমাকে উষা ছিল ওই বাঁশের ছটা ভাগ করে করিয়া উষা বাগাতাম কি কত নাকি হ্যাঁ বলি ওরা কি কত উষা বুঝিস ওই তিন গুণা উষা ওই দিয়ে যে খাওয়াতে যেত সে যখন খাও যেত ভাবতো সারা একটা সুশ্রমল ভাবলি অন্তত লাখ টাকা দিয়ে রাখবে খাতি পাবে দিন ভরে খাওয়ায় যদি একটা মাছও না পাই কয়েকটা সারা দিন দেওয়া বেতাল হয়ে গেল না ঠিক না খাওয়ার কম কষ্ট হয় না ওই দলিয়া একদম চান দিতে কোলের দিক কলা গাছ নাপিতিতে সন্ধি পাঠি করি নাই আমি এক সময় ওই শাকের মালের ব্যবসা করতাম মনে করে এসেছে শাকের মাল বোঝো তো ওই যে ঘরের দরজায় টানায় না সুসুরি আওয়াজ হয় হ্যাঁ বর্ধমানে করেছে ওই বেলেডাঙ্গা ওরা তখন নিয়ে গেছিল আমার বিশ্বনাথ বেলেডাঙ্গা বাড়ি শুনে দেখিস গল্প না জীবনে কি করছিস ওই মাল বর্ধমানে নিয়ে গেলাম এলো তো সাদা দেখা তোর গলায় জুড়োই নিয়ে বেঁচে বেড়াতে আরো গল্প না জানলেও বিক্রি হবে না ওই দীঘাতে ছোট ছোট যে ইয়ারতাম পুঁতি ওই ওই হিরিয়া তারপরে কথা বলছে যে মুক্ত কি মুক্ত আর যদি ভালো বলদা বেটি মানুষ পাইয়ে যেতাম আরে দিদি তোর যা লোক না এই একখানা মুক্ত বিষয় যেতাম ওই একটা বেশি পালি 1 বছরের মধ্যে ওই দিকে যাব ওই সেটা কি আমি একবার ওই কিনা কত জানো এই ব্যবসাও আছে তাই না বলাই ভালো ওই কিনতাম মাত্র মোটে 25 পয়সা 20 পয়সা বিক্রি কত জানো 5 টাকা 6 টাকা তখনকার 5 টাকা মানে একটা বিরাট ব্যাপার ওই গল্প টল্প দিয়ে বেশি তো তোমার রাত্রে সাক্ষী হয় তাই না যদি বলে খোলায় পড়ে যেত কথা হয় ভাই আমার সাক্ষী হয় আর একটা দোষ আছে তোমার প্রস্তাব করতে বসলি সাক্ষী দেয় না ওই একখান বেশি ওই ব্যবসা ছাড়িয়ে দিচ্ছি যে এত বড় পাপ করে দেয় না ওর শাশুড়ি এসে পাও জড়ায় দল আমার বৌমার যে কি হয়েছে শরীর ভালো হয় না আমি ভালো ভেঙে লিলি ঠিক হয়ে যাবে 11 টাকা বেচলাম ওই 25 পয়সার দাম আমি ওই বিশ্বনাথরে বললাম বেলেডাঙ্গা বাড়ি নাম শুনে দেখলাম উনি ওই পাত্রটার বাড়ি ওনার দুটো ছেলে একজনের নাম বিজন ও এখন ডাক্তারি করে সুরাটে বুঝলাম বাস্তব কথা ওই 11 টাকা দিয়ে বেশি আমি বিশ্বনাথরে বললাম ভাই আজকে ভাই দিছি 1 মাসের কামাই হয়ে গেছে বলে কি এলো ওই মাল 11 টাকা বলে দেখ ওই দিকে আর 1 বছরের মধ্যে ওকে তো সারবে না কপালে যে তোর কি আছে আমি তাহলে তো ঝোলা বক্সা থাকলো বাড়ি গেলাম এই ব্যবসা কতটা করেছি ক্যানিং থেকে মাছ আনতাম ক্যানিং এ 100-র উপরে একটা মাছের আড়ত আছে যদি কেউ জানা থাকে যে রাত 12টার সময় গাড়ি ধরতাম শেষের কবি হয়েছে কি এর কত পরে যান ওই ক্যানিং একটা মাছ রাত 12টার সময় ট্রেন ধরতাম একবার সই মাছ কিনলাম গ্রাম বলি 5 গ্রাম মাছ হয় 2 প্রকার একটা সাদা জলের সই আর একটা কালা জলের সই মনে পড়ে গেল জীবনে কই নাই আজকে বলিয়ে গেলাম ওই সাদা জলের সই মাছ কিনে ফেললাম আর সই মাছ কত বড় রাগি জানো ও যদি চাইছে মরে যাবো সাথে সাথে মরে যাবো হ্যাঁ ও রাগি দেখাকে বিক্রি করে মরে যাবো আর মাছ সই মাছ আমি দমদমের থেকে ট্রেন পাইতাম 5 গ্রাম কুলিরিতে টানাই নিলাম রানাঘাট এসে দেখি মাছ পুরো সাদা হয়ে গেল সালাড টালাম যা ছিল ভাষার মধ্যে ঢুকে গেল
দেখলাম যে ব্যবসা আমার দ্বারা হবে না। এই হুদুয়া আছে না তোমাদের? হুদু তাপস নামে একটা ছেলে আছে, মনোরঞ্জন বাবু ছিল কিছুদিন আগে উঠে গেছে, ওনার বাড়ির পাশে তাপস নাম। আর এক মনোরঞ্জন আছে, যাত্রা করে হুদুয়া, ভালো চেহারা টেহারা দেখতে আছে না, জানা আছে কারো? আরেকজন আছে সন্তোষ বাবু, কিছুদিন আগে মারা গেছে বোধ হয়। সিপিএম সিপিএমের একজন নেতা ছিল। আমি কোন রাজনীতির কথা বলছি না, এটা ঠিকানা। ওনার একটা ছেলের নাম বলাই, ওর বাড়ির পাশে হুদু তাপস। আমার কয়েক বন্ধু, কোনোটা কাজ হবে না, আমি কন্ট্রাক্টর নিয়েছি, তুই যাবি নাকি? আর আমি তো কিছু পারি না, কাজে তুই খালি গান গাবি আর হিসাব করবি, নিয়ে গেল আমার। এমন একটা আমি রাত্রিবেলা বসে কর্মক্ষেত্রে হারমোনি নিস গাবানি, ও হারমোনি নিয়ে গেল। 1 বছর পরে হারমোনি বেঁচে দিয়ে পলায় চলে আসছিল। কি করেছি তা জানো? কত টাকা করেছি। হয়তো আমার এই পথে আনবে বলি এত কিছু বললাম না। সে বলাইটাই বলি, সে বলাইটাই বলি, সে চলাই থাকছে। বাবারে বলছিলাম যে আমার দ্বারা কবি গানা বলেছে, আমি বললাম হবে কোনোটাই যখন তো বলো না। রেলের টিকিট কালেক্টরে পরীক্ষা দিলাম, তখন লালু প্রসাদ রেল মন্ত্রী। হাইট খাটো মাল তো কোনো জায়গায় গেলে কেউ পছন্দ করতে পারে। হ্যাঁ, হাসি করিস না, এখনো সে আমার বাড়ি কোনোটাই ভালো না। বাবারে কলমটা কি আর বোকা যে তোমারে আমি আনিছিলাম, তুমি তো গান গাবা, ঠাকুরের ধর্ম প্রচার করো। বলো যাতে গান গাইলে পয়সাও আসে, ঠাকুরের ধর্ম প্রচার হয়, তুমি কবিতাও শেখো, তারকের ব্যবসা করো। কেউ গাড়ি নিল না মানে। আমি একজনের দাঁড়িয়ে গেলাম, কয়েক চেহারা যা ব্যবসা করে থাকবে। তখন 10টা ব্যবসা কমপ্লিট হয়ে গেছে, বাদ নাই। বাবার বললাম, বলো যে তোমার মতো কেউ কানা আছে নাকি হট পড়িয়ে রয়েছে কোনো জায়গায়? তুমি যে কানা, ওইরকম সাইজের আর একটা দাঁড়িয়ে না দিলে তোমার কেউ শিখাবে না। লোক আর খুঁজে পেলাম না। আসলে সবই তো তার দয়া। পরমর্শ দেওয়া আমার গুরুদেব যতীন্দ্রনাথ সরকার, ওনার 2টো মেয়ে ছেলে। আমি যাওয়ার পরে আমার বললো যে সারা জীবনে গান গেয়েছি, এখন তো আমার বায়না নাই, তুমি আমার ছেলের মতো হয়ে আমার কাছে থাকো, আমি চেষ্টা রাখি যদি তোমার কিছু করে। আমার গুরুদেব কৃপা করে 3 বছর রেখেছিল তার দাবি। আমি কল্যাণী টাউন দিয়ে মাছ বেছে বেড়াচ্ছি, জড়িতে করে মাছ নিয়ে ঘুরে ঘুরে বেছে। এখনো শকুনা টকুনা দিয়ে গেলি পাই যে মাছ আলা গান গাতে হয়েছে। আর কিছু ভদ্রলোক আছে গল্প দেয় যে উনি ক্যাসেট শুনে গান গান। যার সম্বন্ধে বলবার সে কতদূর কি করেছে আগে তার সম্বন্ধে সঠিকভাবে জানো। এটা কয়ে বললাম, কোন জায়গা খানবে কি খানবে না তা এইসব করবে না। আমার জীবনের প্রথম ঢুকি দলটল সেল নাই, এটা তখন আমার সাথে না, ও তো তখন আইসে কিনা কবি দল, এটা ওটা বিষয় ছিল বোধহয়। এটা খুলি নিয়ে ঢোল বাজায় গান গাতাম, উত্তর দিনাজপুর। তার নাম হচ্ছে গণেশ, শিক্ষক পল্লী বাড়ি, শঙ্করপুর শিক্ষক পল্লী গণেশ। ডিটেলস ঠিকানা আছে আমার কাছে, আমার জীবনে যা যা। এই জন্য তিনি যেভাবে চালান সেভাবে চলতেন। তিনি কার জন্য কি রেখেছেন সে একমাত্র, সে ছাড়া কেউ জানে না।
বদনা করে ভক্তিপূর্ণ প্রণতি জানাই। হেলেঞ্চা মতুয়া সম্মিলন, মতুয়া ভক্তগণ করেছে আয়োজন। কবিগান গাহিবার তরে তারা ডেকেছে আমারে, আপনাদের চরণ দর্শন করে আনন্দে ভরে ওঠে মন। সর্বশ্রেষ্ঠ কবিগান, এই গান যারা যারা করেছিল এ ভুবন, তার মধ্যে শ্রেষ্ঠতম আমার তারকচাঁদ মশাই। মাত্র 16 বছর বয়সে কবিগানের দলে আসে, নিজে দাঁড়াইয়ে আসরে কবিগান গান। পিতা তার কাশীনাথ দাঁড়িয়ে বলি সবার সাক্ষাৎ। মাতা তার অন্নদারানী, তাদের পুত্র সন্তান কোনদিন নাই, ছিল তারা 7টি ভাই। পুত্র সন্তান জন্ম নাই কোনদিন। আত্মা শক্তি মহামায়ার আশীর্বাদে দাঁড়িয়ে বলি সবার মধ্যে কাশীনাথ অন্নদার হয়েছিল মধুর মিলন। সে এক বড় কাহিনী বসে শোনেন জানি বুড়ি। তার জেঠুমশাই চূড়ামণি কলকাতা দারোগার চাকরি করি তখন। দিয়েছিল কালীঘাটে দাঁড়িয়ে বলি সভাপতি, পর অপুকে প্রণাম করেছিল কালী মায়ের পায়ে। মা আশীর্বাদ করেছিল তারে, একজন পুত্র জন্মাবে তোকে ঘরে, আমার নামে অর্ধ অক্ষর যার মধ্যে পাই। কাশীনাথ লিখতে গেলে কয়াকার আগে থাকে, আপনারা জানেন জ্ঞানী বলে। কালী লিখতে গেলে কয়াকার আগে আমরা পাই। ওই যে মায়ের আশীর্বাদ ছিল অর্ধ অক্ষর যার মধ্যে পাবে সেই ঘরে যাবে ভালো। শিব শক্তি এসে তাই অবতীর্ণ হয়। 1845 সালে বসে শোনেন জ্ঞানী বলে, মাত্র 16 বছরে দাঁড়াই আসলে কবি গান গেছে, যা কবি জগতে আর দেখা যায় না। কবি গানটাকে পরিমার্জিত করে গড়ে তুলেছিলেন তার বসে। এই কবি গানে মারা আসতো না, আমার তারক এই কবি গানকে সুন্দর করে তুলেছে। একদিনও কোনো বাজে কথা বলেন, আসলে দাঁড়াই বাজে কথা যদি পায় তার কাদের করে বসে হরিচান কথা পায়। যত আসরে কারো গিয়েছে গান, তার স্তম্ভের পরে বসে থাকতো মনোরঞ্জন। সে যে মহানন্দ ভেবেছিল জীবনে যা চেয়েছে তাই পেয়েছে, মুখ দিয়ে যা বলেছে তাই পেয়েছে।
পর্যন্ত বলেছিল আমি ওনার হাতে শাখা নেব। আমার বাবা তারক তারক টাকা দেবে, কালীটাই যাবে বাবা, কালী যাবে বাবা বলে দেখেছি সর্ব শান্তি মাতা শাখা নিল তারকের কবি গানের টাকা দিয়া। নির্মম চরিত্রের মানুষ হওয়া তারক, তারক একদিন আসলে গান গাইছে। অনেকেই সাধনার সাথে তারকের কথা কি কয় আমি বুঝি না, কি কয় আসলে গান গাইছে তার বসা আসলে দাঁড়ায় বলছে সাধনা রে কাজটা ভালো হলো না রে। পিছনে যারা দোয়া কি তারা বলছে কি আপনি আসলে গান গাচ্ছেন সাধনায় কোথা থেকে? বলে যে সাধনাকে বাড়ি একটা কামুক গুরু আছে, ওই কামুক গুরুরে ভাত না খাইয়ে সাধনা খাওয়াইছে। কি একটা ভুল করলো, কামুকের সেবা দিতে না, তাতে যদিও সতীর্থ লোক পায়। বলে আপনি আসলে গান গান সাধনার বাড়ি কয়েক মাইল দূর, খবর কি করে পান? যে টাইম দেখে না এই টাইমেও ওরে ভাত খাওয়াইছে, বুঝলো? ওই টাইমে কবি গান শুনে গেল, যাওয়া মাত্র সাধনা এসে পড়ে গেল, ভুল হয়ে গেছে। তুমি যখন বললে না সাধনায় ভুল হয়ে গেল তখন আমি শুনতে পাচ্ছিলাম। বলে বাবার গুরুদেব বাবা কইছে না খাওয়াই তো পারি। বলে তোর কোনো ক্ষতি হয় নাই তো? সাধনা বলে তাই যারা সে তারক চান সহায় তারা থাকে নাকি ক্ষতি হয়? ভয় আমার তারক আছে, আমার সহায়। বলে আমার একটা প্রমাণ দিবি, ওই যে উনুনে তেঁতুল কাঠের জাল জ্বলে, ওই তেঁতুল কাঠের জাল হাত দিয়ে ধরে রাখ, আপনি যদি আগুনে হাত না পড়ে আমি ভাববো কি ঠিক আছে। ওই জ্বলন্ত আগুন থেকে তেঁতুল কাঠের ডাল উড়িয়ে লাল হয়ে গেছে, লাল হাতে নিয়েছে। 2-4 মিনিট কেমন ধরেছে, তার বসে বলছে সাধনা রে ছেড়ে দে, ছেড়ে দে, সাধনা ছেড়ে দে, আমার হাত পুড়ে গেল, সাধনা ছেড়ে দে, আমার হাত পুড়ে গেল। ডালবারে একজন হাত পড়ায় আর একজন, এটা বিশ্বের খেলা, এত সহজ না। আমার দিয়েছে আজকে পরিবারের ভূমিকা, আমার গুরুদেব তার বসে এত সময় শিশির নামে ভাবে এই নামে এখন আর নাই। শিশির নাম দিয়ে ছাড়ি বসে শোনেন নরনা দিলে পরিবার হয়ে সভাতে দাঁড়ান। আমার গুরুদেবের গুণ কাহিনী শোনালাম, শুনিয়ে জ্ঞানী গুণী বিপক্ষেতে মনোহর কিছু প্রশ্নের জবাব চায়, অন্তরে আছে ভাবো তাহার আমি জবাব দেব। বিভিন্ন ভাবে তার কথা আমি সবাই বলতে চাই। স্বয়ংের অবতার হয় যে কালে আর আর অবতার তাকে এসে মিলে সভাকালে এর জবাব চাই। হরিচাঁদ যদি স্বয়ং হয় আমার কাছে বলতাই, বেশি বেশি গেছে এবার, বেশি গেছে চলো, হ্যাঁ বেশি গেছে। হরিচাঁদ যদি স্বয়ং হয় আমি বলি সবার চাই, বাইরে বেশি আসছে কিন্তু। আমি তোমার কাছে জানিবার চাই হরিচাঁদ কেন আমার সাথে তো ঘটনা এসে যেদিন গোলক
পাগলের বাড়ি বসে শোনে এই গোলক পাগল উদয় ধরি আসিয়া মৃত্যুঞ্জয়ের বাড়ি প্রাতকালে হইল উদয় প্রাতকালে হইল উদয় কোথায় হাত যাস মৃত্যুঞ্জয়ের মাতা যিনি সুভদ্রা নামিনী হাতে গোমাইয়ের হাড়ি নিয়ে গোমাই গোনা দেয় এটা পূর্ব প্রথা ছিল বসে শোনেন জ্ঞানী দল ভোরবেলা মায়েরা উঠে গোমাই ছড়া দিত মিথ্যা বলি নাই এখন আর তা দেখা যায় না জানেন যত সরিজনা সেসব দিনগুলো চলে গেছে কোথায় এখন আর হয় সেই গোমাইগুলো এখন আর দেয় কেউ আউট বেড়ে গেছে আরে তোমাকে দিকগুলো দেয় সবাই নাকি আগে ভোরবেলা উঠে উঠে মারা গোমাই ছড়া দিত না এখন আর দেয় না ও দেবে কেন ভাই আমি উলুদ্দনি তাই গায়ে গোমাই ছড়া তো দরিত এখন ওই ভোরবেলা গোমাই ছড়া হচ্ছে জানি গোবর কয় গোমাই কয় গোবর ছড়া হচ্ছে দিতে বলি আমি এসব হাতে গোলক পাগল ওখানে এসে দাঁড়ালো মৃত্যুঞ্জয়ের মাকে দেখে আমি বলি সভা পাকে বসে শরীর নরনারী সুভদ্রাকে প্রণাম করি পায়ের ধুলি জিহ্বা দিয়ে সেটে খায় পায়ে ছিল গোমাই গলা আমি বলি সভা তলা মৃত্যুঞ্জয়ী মা তখন তার কাছে পায় সব একদিকে লক্ষ্য থাকতো বেতা হয় না কিন্তু মৃত্যুঞ্জয়ের মা থেকে গেল গোলক পাগলকে বলতে লাগলো হরিচাঁদের ভক্ত তোরা এত শক্তি পাশ করলে গায় ভাব ধরিস বড় বড় এবার আমার কথা ধরো বাথরুম যদি খেতে পারো আমার হানি ঘোড়া গোমাই ঘোড়া আগে খাওয়া চাই বলে মা তুই যদি বিষ আমারে খাবো আনন্দ হইলে হাত পাতাইয়ে গোমাই গোলা নেয় তিনবার দিয়েছিল 3 কোষ খেয়েছিল মৃত্যুঞ্জয়ের মা তখন আগে দিয়ে পায় বলে আমার কথা নিবি ওই হাত না ধুয়ে মাথায় মুছবি আমার পাগল ভক্তি বসে সেই হাত মাথায় মুছতে পারে গোমাই গোলা মাথায় মুছলো প্রেমানন্দে হরি বল জয় হরি বল হরি বল বলে গোলক আমার যায় গোলক চলে গেল পদুমায় আমি বলি সবার খাই মা সুভদ্রা হাত পা ধুয়ে যখন ঘরের মধ্যে যায় বেদনা উঠল পেটে দাঁড়িয়ে বলি সভা তাতে তখন শুরু হয়ে যায় ঘন ঘন করে ববি সভাতে আমি ভবি গোমাই গোলা শুধু বের হয় আমি বলি সভাতলে মৃত্যুঞ্জয় তখন ঘরে গেলে দেখি মায়ের অবস্থা মোটে ভালো নাই মৃত্যুঞ্জয়ের স্ত্রী কাশীর স্বামী বসে স্বামী ভালো নাই ডাক দিয়ে বলে মৃত্যুঞ্জয় স্ত্রী কোথায়
বাবা আমার কথা বোঝা যাচ্ছে কি? এটা সুরপাশা প্রত্যেকটা কথা ছন্দ হচ্ছে কিনা? এটা হচ্ছে সুরপাশা। এখন আর এটা এত সহজ না। চারিপাশে যন্ত্র ঠিক রেখে তার মধ্যে দিয়ে মিল দিয়ে চলতে হবে, এটা কঠিন বিষয়। আপনারা আশীর্বাদ করেছেন আমাদের, আমার গুরুকে কাজরে গুরুদেব যতটুকু দিয়েছে আমাদের বাবা ততটুকু করতে পারছি। সে যা বলাই তাই বলিস, যেভাবে চলাই তাই চল। মৃত্যুঞ্জয়ের স্ত্রী কাশেশ্বরী সমস্ত কথা দিল প্রকাশ করি। ডাক দিয়ে বলে, মৃত্যুঞ্জয় ছাই পাগল বাড়িতে এসেছিল, তারে অবমাননা করলো, তোমার মাথায় গুমাই গুলো খাওয়ালো, একটু তোমার জানা নাই। পাগল ছিল, পাগলের কাছে বলতে লাগলো, আমার মায়ের অবস্থা মুখে ভালো নাই, মা ভেঙে বমি করে, বোমাই গুলা ঝরছে বারে বারে, তাড়াতাড়ি আমার বাড়ি তোমার যাওয়া। মৃত্যুঞ্জয়ের মাতা যিনি গৌর নিত্যানন্দ বুঝতেন, তিনি একজন বিশুদ্ধ বৈষ্ণবী তিনি হন। নিত্যানন্দকে বাবা বলে ভাসত সদা চোখের জলে। তার এহেন অবস্থা হলো কেন? দাঁড়িয়ে বলি, সবার চাইয়ে কথা তো মিথ্যা নয়। কোন সাধু নিন্দা যেন করে না কোন জন, সে যত বড়ই বৈষ্ণব হবে রসাতলে ডুবে যাবে। প্রকৃত সাধু নিন্দা যেন হয় না কখন। মৃত্যুঞ্জয় পাগলকে নিয়ে ঘরে এলো, বসে শোনেন জ্ঞানী কবি। মা তখন কাকতি মিনতি করতে লাগলো, বলে বাপরে আমার ভুল হয়েছে, কি বলবো তোদের কাছে, তোরা হরিবোলা ভক্ত, তোদের উপরে কেউ নাই। মৃত্যুঞ্জয়ের মা সুভদ্রা যিনি পাগলের পা জোর করে তিনি নিজে পা ধরে জোর করে পেটের উপরে দেয়। যেই পাগলের পদ স্পর্শ পেতে গেল, কি বলেছিল? হরিচাঁদের ভক্ত যারা, পতিত পাবন তারা, সব বিষ্ণু অবতার, বিষ্ণু অংশ। কি বলছি? এই কথাটা মন দিয়ে শোনো। হরিচাঁদ আসল কিনা তাই বুঝলাম। তখন কি কইছিল? বলে হরিচাঁদের ভক্ত যারা সবাই পতিত পাবন তারা। খালি হরিচাঁদ একা পতিত পাবন না, বলে ওর ভক্তরাও পতিত পাবন। ভুল বলছি কি আমি? একটা বলে রাখবেন, লীলাপিতে কি লেখা আছে? বলে হরিচাঁদের ভক্ত যারা পতিত পাবন তারা, সব বিষ্ণু অবতার, বিষ্ণু অংশ।
যিনি নিত্যানন্দ, এবার ভক্তবৃন্দ সেই অবতার। মহাপ্রভু যিনি নিত্যানন্দ, তিনি এই মহাপ্রভু নিত্যানন্দ, তারা যে অবতার, এবার ভক্তরা হলো সেই অবতার। আর হরিচার আমার কথা নাকি, একজন বৈষ্ণব, একজন বৈষ্ণবী। আর হরিচাঁদ যে ক্ষীরোৎসাহী অবতার প্রমাণ আছে কোন জায়গায়, আমি ইলামৃতে কথাই বলে যাবো। গ্রন্থকারের অনুনয় তারও গোসাই লিখেছে, পড়ে দেখ বলছে। ভাগবত যখন লিখতে গেল, সবকিছু হয়ে গেল, রাধার এক অংশ নিয়ে তাল বিক্ষেপ জন্ম হলো, সেই তাল পাতা নিয়ে বুড়োই নিয়ে গেল, গণেশ লিখবে 4 হাত দিয়া, কলম বানালো কি দিয়া, সিকি পুচ্ছ দিয়া। কিন্তু ওই যে কলমের যে লিপিটা, ওইটা বাকি থেকে গেল। তখন কৃষ্ণচন্দ্র ডাক দিয়ে বলে, বেগম দাসের ঠাক কি বলে, এই যে পেনের যে লিপি, ওই যে আমরা দেখো না আগে আমরা কালি দিয়ে লিখলে এক প্রকার লিপ থাকতো না, নিচে যেটা জিপের মতো দেখাতো না, বলে এই লিপ দেওয়ার ক্ষমতা আমার না। বলো এটা কে দিতে পারে? কৃষ্ণ নিজে বলছে। বলে তুমি আমার কথা নিবা, ক্ষীরোদ সাগরে যাবা, অনন্ত নাগের পরে শুয়ে গেছে যে জন, তুমি তার সাধনা করিলে সে লিপ দিতে পারে সবাতলে, সাপের জিহ্বা কেটে দিলে তুমি লিপিবদ্ধ করিবা তখন। তাই কৃষ্ণ আর যদি হরিয়া পায়, তাহলে ওই কৃষ্ণ কোন হরির কাছে পাঠাবে? বাবা বোঝা যাচ্ছে আমার কথা? তখন কৃষ্ণচন্দ্র যিনি ক্ষীরোদী বিহারীর কাছে পাঠালেন, তিনি ক্ষীরোদী বিহারীর নাভির মধ্য থেকে একটা সাপের উদর হয়, ওই সাপের জিহ্বা কেটে দাঁড়িয়ে বলি সভা বটে। তখন বেদব্যাসের হাতে তুলে হরি আমার পূর্ণ অবতার দাঁড়িয়ে বলি সভাটা। আর অবতার তাতে এসে মেয়ে প্রমাণ আছে অনেক জায়গায়। শোনেন ব্রজ পাগলার কথা, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, রক্ষা করে নীরবতা তাহা শোনা চাই। জানে আমি তো গড়িয়ে কেয়ার পাবেন। ব্রজ পাগলা গুরু ধ্যান করেছিল, গুরুদেব না বুঝতে পেরে গুরুদেবের বউ বারে বারে জ্বালাতন গুরুদেবরে পারে, এবং ছেলে একশো আমার কথা শোনে না। তখন গুরুদেব নিজের পাদুকা দিয়ে ব্রজ পাগলার মা, ব্রজ পাগলা আঘাত পেল, মনে মনে ভাবলো গুরুদেব আমার মারে কেন, সারা আমি বড় অপরাধী। গুরুদেব তো জানে না ব্রজ পাগলা গুরু আরোপের ঘরে বসেছিল, গুরু ধ্যান করেছিল। ধ্যানে যখন গুরুদেব গুরু ধ্যান করেছিল, বাইরের কোনো কথা ব্রজ পাগলার কানে আসে না। একটা কথা মনে রেখো, তাই দেহের ইন্দ্রিয় কাজ করে তখন, ওই ইন্দ্রিয়ের পরে মন ক্রিয়া করে যখন। আর ব্রজ পাগলার মন ছিল গুরু চিন্তার উপরে, এই জন্য গুরু কোনো কিছু ব্রজ পাগলা বুঝতে পারে না। গুরুদেব বুঝতে পারলো না, নিজের খরম দিয়ে পাদুকা দিয়ে পাদুকা ছিঁড়ে পারলো, ব্রজ পাগলা আঘাত পেল, মরবে বলে গেল। কোন জায়গা মরণ হলো না, গাছের উপরে উঠল, যে ঝাঁপ দেবে গাছের থেকে। তখন কৃষ্ণচন্দ্র বলল, দাঁড়া, কাল হয়ে সম্মুখে দাঁড়ায়, দাঁড়া, মরিস না। তোর মতো গুরু ভক্ত জগতে কেউ নাই, তোর গুরু মা বোঝে নাই, আর তোর গুরুদেবের বাড়ি যাওয়ার দরকার নাই। যে গুরুদেব তোর সাধনাই বোঝে না, ও পুরা কোথায় বাড়ি তোরা যাচ্ছি না। আজকে থেকে আমি তোর ভিতর থাকবো। এই যে স্বয়ং কৃষ্ণ ঢুকে গেল ব্রজ পাগলার ভিতরে,
দিলাম মিটের ভিতরে বলে রাখবেন। কথা দিল যেদিন পূর্ণ ব্রহ্ম হরি অবতার হবে, আমার সঙ্গে যেদিন শ্রীহরির দেখা হবে, সেই দিন আমি গিয়ে শ্রীহরিতে মিলিত হব। হরি অবতার হলো বুঝো পাগলা একদিন শ্রীহরি দর্শনে যাচ্ছিল, শ্রীহরি বুঝো পাগলার দর্শনে আসছিল। যখন শ্রীহরির সাথে বুঝো পাগলার দেখা হলো, আর যারা সককাল সখাগণ ছিল সবাই তারা দেখতে পেল বুঝো পাগলার শরীর থেকে একজন মোহন মূরতি বংশী নারী বেরিয়ে ওই দেহ শ্রীহরিতে মিলন হলো। এই জন্য বলছে স্বয়ংের অবতার হয় যেখানে আমার অবতার তাতে শুনে। সাফল্য ডাঙায় হরির বার হয়েছিল, শ্রীহরির বার হয়েছিল সাফল্য ডাঙায়। হরিচাঁদ ঠাকুর বুঝো পাগলারে বললো, এ বুঝো বলে বার মিলিছে, চলদি ঘুরে আসি। বার দেখতে গেল, বারের শরীর থেকে জ্যোতি উঠে শ্রীহরিকে মিলন হলো। বার আলা রাখবে বলে তাই যাত্রা সে নিয়ে গেল, আমার কাছে আর কিছু নাই। হরি আমার পূর্ণ অবতার, বোঝো না কয় ভগবান কয়টা মরা বাঁচাইছে দেখাও তো। আর হরিচন্দ্রের মরা বাঁচাতে না, এটা ভক্তরা যে কটা বাঁচাইছে আতাই দেখো। নিজের স্ত্রীর পর্যন্ত টাইনিয়ে প্রাণ দান করে। কথা বুঝো, তুমি বলি হরি আমার পূর্ণ অবতার, প্রমাণ দিলাম কার স্বয়ংের অবতার। এই জন্য বলেছে অষ্টবিংশ মন্বন্তরে ফিরে সেই দিন, তোদের এই দিন যদি যায় আর পাবি না দিন রে। চলো ভাই চলো রে, চলো বলি না সত্য থেকে দাপর কলি, তাই না? আমরা চামচুবের কথা বলি। আর তারক কি লিখলো? তারক লিখলো বহুত দাপর কলি আসে আর যায়, স্বয়ংের অবতার তাতে নাহি হয়। লেখছে কিনা? বহুত দাপর কলি, এইরকম দাপর কলি কত মার গেছে এর হিসাব আছে। মন্বন্তর কারে কয়? ৭১ চতুর্যুগে এক মন্বন্তর হয়, ৭১ খানা চতুর্যুগে একটা মন্বন্তর আছে। এইটা হচ্ছে অষ্টবিংশ মন্বন্তর, মানে ২৮ মন্বন্তর। তাহলে ২৮ গুণ ৭১ গুণ ৪ যা হবে তাই দিয়ে ২৮ গুণ করতে হবে। ব্রহ্মার কাছে কথা ছিল যেদিন অষ্টবিংশ মন্বন্তর হবে, শেষ যেই কলি, শেষ কলি মানে তার মানে এর আগে অনেক কলি এসেছিল চতুর্যুগে। ৭১ চতুর্যুগে এক মন্বন্তর হয়, ৭১টা চতুর্যুগ হয় একটা মন্বন্তর। তাহলে কত গেছে সত্য, কত দাপর, কত কলি গেছে, ঠিক না? এইবার শেষ কলি। তাই বলছে ব্রহ্মার সাথে কথা ছিল, কি কথা? অষ্টবিংশ মন্বন্তর শেষ যেই কলি, অবতীর্ণ ভক্তবৃন্দ লইয়া সাধু মনে রে এ বলি বুঝানো যায় না রে মোনা, যদি না রাস্তার ধারে কিয়া পালা যায় রে। তাও কিপা পেতে পারিস যদি বিশ্বাস করে থেকে থাকিস আমার শ্রীহরির চরণ। আমি গাতেই থাকবো, ঠিক আছে যাচ্ছি। আর কি করছে? হরিয়া হয়ে গেছে গুরু সান পাঠাই ওনার জমের কাছারি গান খান গাও। আরে তুই জমের কাছারি যাবি না, এইটা তুই মনে রাখিস। আমার গুরু সান করে পাঠাবে না, তুই যা করিয়ে গেলি, তুই জমের কাছারি গেলি খালি তার মহিমা থাকে কোন জায়গায়। হ্যাঁ হ্যাঁ না জায়গা বানাইছেন, শীতে করেছেন। হ্যাঁ হ্যাঁ তোমাকে গানে আজকে তো লোক কম কেন? তোর মধ্যে যা আরম্ভ হয়েছে, হরিবল হরিবল যাকে দল বাড়ে বাড়ুক, বল না কমে। কি কথা, কি কর এটা দল বাড়াচ্ছি যে বল কমায় ফেলায়, কি কথা কিসে পড়ে গেল? ওরে ওর হাম উঠিছে, সবাই সবাই এই গান
গাইতে তারপরে দিলাম দিয়া পাঠাইও না যুগের আমায় কি পাগলে বন্দি রেখো তোমার প্রেম যদি পাঠালো না হয় পাঠাও কান্দি শান্তিময় আমায় শান্তি দাও হে মনে আমার গুরু যাবে হয়েছে কারো আমি আমার হস্তে তোমার আমার পথে দেওয়া দয়াবে ও দয়াল রাখবন্দি আমার যদি নাম হে
যাবার দিন হয়ে গেল। আমি তো কথা দিয়ে এসেছিলাম তোমার চরণ সেবা করব। জীবনের একটা দিনও আমি তোমার চরণ সেবা করব না। একটা দিনও আমার মধ্যে সাধু সঙ্গ হলো না। সৎকর্ম, সৎচিন্তা, সকালাপন আমার ভালো। তোমার চরণে চরণে হলো বসি। আমার গলায় দাও, গলায় দাও। অনুরাগের চাপরাশি হরিত শুল্ক
দেখে দেখে করে তারক চন্দ্র সহায় করব আনন্দ নিতান্ত আমি হরিব লক্ষ্যে মনোহর শুনেছিলেন আমি